আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকে ভালো আছো। আর আজকে আমি তোমাদের ভয়েস চেঞ্জের উপরে ক্লাস নিব। চলো কথা না বাড়িয়ে আমরা দেখে নিই। প্রথমে আমরা জেনে নিই আসলে ভয়েস কি। দেখো, আমি একপাশে নেইমারকে রেখেছি। নেইমার হচ্ছে সাবজেক্ট, আর নেইমার ফুটবল খেলে, ফুটবলটা হচ্ছে অবজেক্ট। আমরা একটা সেন্টেন্সে এটা দেখার চেষ্টা করি, নেইমার প্লেজ ফুটবল। এখন আমি যখন একটা অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করতে যাই, তখন আমাকে প্রথমে কি কাজ করতে হয়? ফুটবলকে সামনে নিয়ে আসতে হয়, দ্যাটস মিন অবজেক্টকে সামনে নিয়ে আসবো, আর সাবজেক্টকে অবজেক্ট বানাবো। তাহলে আমরা একটু দেখে নিই কীভাবে হতে পারে। দেখো কিভাবে জায়গা চেঞ্জ করছে। ফুটবল সামনে চলে আসলো এবং নেইমার পরে চলে গেল। এ থেকে নিশ্চয়ই তোমাদের বুঝতে কোনো সমস্যা হওয়ার কথা নয় যে যখন তোমরা প্যাসিভ করবে তখন প্রথমে তোমাকে কি করতে হবে? অবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে, টেন্স অনুসারে সাহায্যকারী ভার্ব লিখতে হবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বাই এবং সাবজেক্টকে অবজেক্ট। যাই হোক, আমরা ভয়েসটা জেনে নিই তাহলে। চলো আমরা দেখো কি বলছি। ভয়েস ইজ এ ফরমেশন অফ ভার্ব বাই হুইচ সাবজেক্ট ডাজ সামথিং ইটসেলফ অর সামথিং ইজ ডান বাই সাবজেক্ট। বলছে যেটা সাবজেক্ট নিজেই কিছু করে অথবা সাবজেক্ট দ্বারা করানো হয়, সেটাই হচ্ছে ভয়েস। তাহলে আমরা জেনে নিই ভয়েস দুই প্রকারের, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। তাহলে আমরা এবার যে কাজটা করব সেটা হচ্ছে ভয়েস এর অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচারটা একটু জেনে নেব। তাহলে প্রথমে সাবজেক্ট থাকে, তারপরে কি হবে? ভার্ব ট্রান্সিটিভ এবং অবজেক্ট। তাহলে আমরা অ্যাক্টিভ ভয়েসের যে কথাটা বলছি খেয়াল করব, এখানে ভার্ব ট্রান্সিটিভ থাকবে। একটু উদাহরণের দিকে দেখে নিই আমরা। হি রিডস এ বুক। হিয়ার হি সাবজেক্ট, রি ভার্ব ট্রান্সিটিভ, অ্যান্ড এ বুক অবজেক্ট। আমরা ভার্ব ট্রান্সিটিভ বলতে কি বুঝি এটা জাস্ট আমি একটু তোমাদের জন্য বলে দিচ্ছি, তোমরা একটু মনে রাখবে। যে ভার্বের অবজেক্ট থাকে সেটাকে ভার্ব ট্রান্সিটিভ বলে। খুব সহজ করে মনে রাখবে, যে ভার্ব এর অবজেক্ট থাকে সেটা হচ্ছে ভার্ব ট্রান্সিটিভ। ওকে, এবং আমরা তাহলে এবার একটু প্যাসিভ স্ট্রাকচারটা দেখব। প্রথমে আমি কি করব? সাবজেক্ট অফ অবজেক্ট, দ্যাটস মিন অবজেক্টের সাবজেক্ট বানাবো। এরপরে যে কাজটা করব, আমি টেন্স অনুসারে একটা সাহায্যকারী ভার্ব লিখব, তারপরে যে মূল ভার্বটা থাকবে সেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করে দেব, এবং এরপরে প্রিপোজিশন। এখন এই প্রিপোজিশনটা বাই হতে পারে, তবে সবসময় যে বাই হবে এমন কোনো কথা নেই। এটা টু হতে পারে, ফর হতে পারে, অ্যাট হতে পারে। কখন কি আমি এরকম একটা কথা তোমাদেরকে লাস্টের দিকে বলার চেষ্টা করব। এরপরে যে কাজটা করতে হবে তোমাকে, বলা হচ্ছে অবজেক্ট অফ সাবজেক্ট, দ্যাটস মিন সাবজেক্ট এর অবজেক্ট বানাতে হবে। তাহলে আমরা যে সেন্টেন্সটা একটু আগে দেখে আসলাম সেইখানের আমি যদি প্যাসিভ করি, প্যাসিভটা এরকম দাঁড়ায়, দ্য বুক ইজ রিড বাই হিম। দেখো, একটা সেন্টেন্সকে তুমি দেখলেই চিনে নিতে পারবে যে এটা একটা প্যাসিভ। এটা চেনার খুবই সহজ উপায় হচ্ছে, অবশ্যই মনে রাখবে একটা প্যাসিভ সেন্টেন্সে যে কাজটা করা হয়, একটা বি ভার্ব থাকে এবং তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে। আমি তোমাদেরকে একটু জাস্ট ইন্ডিকেট করার চেষ্টা করছি, দেখে নাও। বলছে বি ভার্ব, বি ভার্ব হিসেবে কি আছে? অ্যাম, ইজ, আর, তার মানে এটা আছে। আর মূল ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম হিসেবে দেখো রিড। ওকে, দেখো আমি তোমাদেরকে বি ভার্ব, যেহেতু বি ভার্বের প্রয়োজন দেখা দিচ্ছে, আমি এই জন্য শর্টে বি ভার্ব ফর্মগুলো দেখিয়েছি। বি ভার্বের বেস ফর্ম হচ্ছে বি, প্রেজেন্ট ফর্ম হচ্ছে অ্যাম, ইজ, আর, পাস্ট ফর্ম ওয়াজ, ওয়্যার এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন। আর এর সাথে আইনজি যুক্ত রূপ বা পার্টিসিপল যেটাই বলি না কেন সেটা হচ্ছে বিং। তো বন্ধুরা, আমরা একটু একটু করে কিন্তু চলে যাচ্ছি ভয়েস প্র্যাকটিসের দিকে যাব কিন্তু। তো যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে চাচ্ছি তখন কিন্তু আমাদের মূল কাজটা হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট বা সাবজেক্টকে অবজেক্ট, দ্যাটস মিন আমরা যে প্রোনাউনগুলো, যে পার্সনগুলো ইউজ করি সেগুলোর অবজেক্ট রূপ জেনে নেওয়া। আমি অ্যাট এ গ্ল্যান্স কিছু অবজেক্ট দিয়ে দিয়েছি, তোমরা প্লিজ এটা একটা স্ক্রিনশট নিয়ে রেখে দেবে, তোমাদের কাজে লাগবে। নেক্সট আমি তোমাদেরকে অক্সিলিয়ারি ভার্বের একটা ছক দিচ্ছি, তোমরা এটাও একটা স্ক্রিনশট নিয়ে নেবে এবং আমি আশা করছি এটাও তোমাদের অনেক কাজে লাগবে। আর চলো আমরা মূল প্র্যাকটিসে চলে যাচ্ছি এবার। আমি তোমাদেরকে একটা সেন্টেন্স দিয়েছি, দেখো, হি রাইটস এ লেটার। আমি ইন্ডিকেট করে দেবো, নো প্রবলেম। হেয়ার ই
হি সাবজেক্ট, রাইটস ভার্ব এবং এ লেটার অবজেক্ট। এখন এটাকে যদি আমি প্যাসিভ করতে চাই তাহলে কি দাঁড়াচ্ছে? প্রথমে অবজেক্টকে সাবজেক্ট, এ লেটার, তাই না? অবজেক্টকে সাবজেক্ট করলাম। এরপর টেন্স অনুসারে সাহায্য করি, এটা প্রেজেন্ট টেন্স, যার কারণে ইজ, তাই না? এরপরে কি হচ্ছে? বলছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, মেইন ভার্ব ইজ চেঞ্জড ইনটু পাস্ট পার্টিসিপল ফর্ম উইথ এ টু বি ভার্ব। অবশ্যই একটা টু বি ভার্ব সহ আসে, তাই না? আর লাস্টে যেটা, তোমাকে একটা প্রিপোজিশন লিখতে হবে এবং সাবজেক্টকে অবজেক্ট করতে হবে, যে কাজটা আমরা করেছি। A letter is written by, here অবজেক্ট হচ্ছে him। হ্যাঁ বন্ধুরা, দেখো যদি এটা পাস্ট টেন্সে থাকতো তাহলে তোমরা কি করতে? নো প্রবলেম, পাস্ট টেন্স, দ্যাটস মিন তোমাকে অবশ্যই কি করতে হবে? বি ভার্বের পাস্ট ফর্ম তোমাকে লিখতে হবে। আমি তোমাকে ইন্ডিকেট করে দেখিয়েছি। অবজেক্টকে সাবজেক্ট, দেখো আমি ইন্ডিকেট করছি অবজেক্টকে সাবজেক্ট, দ্য বোট, এটা পাস্টে আছে, মেইন ভার্বের পাস্ট ফর্ম, এই জন্য ওয়াজ। তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম রোড, বাই, সামওয়ান। আমি এখানে ইন্ডিকেট করে দিয়েছি। স্ট্রাকচারটা দেখবে একই, অবজেক্টকে সাবজেক্ট, তারপরে ওয়াজ ওয়্যার, পাস্ট পার্টিসিপল ফর্ম, বাই এবং সাবজেক্টকে অবজেক্ট। আমি তোমাদেরকে এবার কন্টিনিউয়াস টেন্সে দেখাচ্ছি। এইখানেও আমি ইন্ডিকেট করেছি, দেখো দি বয় হচ্ছে সাবজেক্ট, টিচিং মেইন ভার্ব, দি গার্ল অবজেক্ট। এবং এইটার যখন আমরা ভয়েস করছি তখন কেমন দাঁড়াচ্ছে? অবজেক্ট সাবজেক্ট হয়ে গেল, দি গার্ল। আর অবশ্যই টেন্স অনুসারে সাহায্যকারী ভার্ব, তার মানে ইজ বিং, টিচ এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে টট বাই দ্য বয়। দেখো আমি তোমাদেরকে পরিষ্কারভাবে এটা দেখানোর চেষ্টা করেছি এবং স্ট্রাকচারটা কিন্তু একই, বাট প্রেজেন্ট কন্টিনিউয়াস হওয়ার জন্য অ্যাম বিং, ইজ বিং, আর বিং ইমপ্লিমেন্টেড হয়েছে। আমি কিছু প্র্যাকটিস রেখেছি, আমি তোমাদের উদ্দেশ্য বলছি। আমি যে প্র্যাকটিসটা তোমাদের জন্য দিয়েছি এটা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নেবে। স্ক্রিনশট নিয়ে অবশ্যই নিজেরা প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করার পরে আমি যে উত্তরটা দিচ্ছি সেটা একটু মেলাবে। অবশ্যই আমার উত্তরটা তোমরা আগেই দেখে নেবে না, তাহলে কিন্তু তোমরা প্র্যাকটিস না করলে তোমরা শিখতে পারবে না। তো আমরা প্রথমেই দেখে নিই, থমসন ডিসকভার্ড দ্য ইলেকট্রনস। প্রথমে অবজেক্টকে সাবজেক্ট বানালাম, ইলেকট্রনস এটা পাস্ট ইনডিফিনিট, ওয়্যার ডিসকভার্ড বাই থমসন। নেক্সট ওয়ান, এ কার নকড ডাউন দ্য চাইল্ড। প্রথমে অবজেক্টকে সাবজেক্ট বানালাম একইভাবে, দ্য এ চাইল্ড, সরি এখানে দ্য চাইল্ড হতো, আচ্ছা এটা পাস্টে আছে যার কারণে ওয়াজ নকড ডাউন আর বাই এ কার। নেক্সট ওয়ান যেটা বলেছি সেটা হচ্ছে পিপল গেভ এ গ্র্যান্ড ওয়েলকাম টু দ্য প্রেসিডেন্ট। প্রথমে অবজেক্ট দ্য প্রেসিডেন্ট, এরপরে আমরা টেন্স অনুসারে সাহায্যকারী ভার্ব ওয়াজ লিখেছি, তারপরে গিভ এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গিভেন এ গ্র্যান্ড ওয়েলকাম বাই দ্য পিপল। আমি আশা করছি তোমরা প্র্যাকটিসটা অবশ্যই নিজেদের থেকে করবে। আমি তোমাদেরকে এখানে কিছু অক্সিলারি ভার্বের কথা বলেছি, মূলত যাদেরকে আমরা সাধারণত অপারেটর বলে থাকি। বলছি যে অক্সিলারি ভার্বটা আছে সেটা তুমি লিখবে, তারপরে একটা বি লিখবে, এরপরে কি করবে? তুমি অবশ্যই মূল ভার্বটার পাস্ট পার্টিসিপল ফর্ম করে। আর তোমাদেরকে একটু বলি, অপারেটর দ্যাটস মিন আমরা প্রাইমারি অক্সিলারি বা মডেল অক্সিলারি উভয়টিকে বলে থাকি। প্রাইমারি অক্সিলারির মধ্যে কি থাকছে? বি ভার্ব, হ্যাভ ভার্ব এবং ডু ভার্ব, তবে ডু এখানে আসবে না। বি ভার্ব হচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। আর মডেল অক্সিলারিগুলো হচ্ছে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, অ্যাম টু, ইজ টু, আর টু, এইগুলো। তো সেক্ষেত্রে তোমরা কি করবে একটু দেখে নাও। প্রথমে অবজেক্টকে সাবজেক্ট বানাবো, আমি দেখাচ্ছি, তোমরা একটু প্লিজ দেখবে। দি কাপ অবজেক্ট সাবজেক্ট হয়ে গেছে। এবার যে সাহায্যকারী ভার্বটা আছে সেটা তোমাকে রাখতে হবে। সাহায্যকারী ভার্বটা তুমি রেখেছো, এরপরে বি ভার্ব লিখেছো। বি ভার্ব দ্যাটস মিন, আমি আবারও বলেছি বি ভার্ব কিন্তু প্রথমেই তোমাদেরকে দেখিয়ে এসেছি। বি ভার্বের বেস ফর্ম হচ্ছে বি, প্রেজেন্ট ফর্ম হচ্ছে অ্যাম, ইজ, আর, পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ, ওয়্যার, পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন। এইখানে দেখো
ওন এটা পাস্ট পার্টিসিপল ফর্ম, যার কারণে এখানে আমরা বিন ব্যবহার করেছি। এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বাই এবং সাবজেক্টকে অবজেক্ট করে দিয়েছি। ঠিক আছে, তাহলে আমি এইরকম আরেকটি উদাহরণ দিয়েছি তোমাদের, দেখো দে আর প্লেয়িং ফুটবল। প্রথমে তোমরা অবজেক্টকে সাবজেক্ট বানাও ফুটবল, তারপরে এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস ইজ বিং প্লেড বাই, দে এর অবজেক্ট হচ্ছে দেম। একটু দেখে নিবে প্লিজ। ওকে, তাহলে আমরা একটু আবারও প্র্যাকটিসে চলে গেলাম। আমি তোমাদের এবার 4টা সেন্টেন্স দিয়েছি, একই কাজ করবে। অবশ্যই অবশ্যই তোমরা যে কাজটি করবে সেটা হচ্ছে তোমরা এইটাকে ভিডিও মোডটা অফ করে দিবে। অফ করে দিয়ে তোমরা আগে উত্তর করবে, উত্তর করার পরে নিজেরা মিলাবে। তাহলে আমি নিশ্চয়ই তোমরা এই কাজটা করবে, আমি তোমাদের উত্তরটা দিয়ে দিচ্ছি। দেখো বলছি দে আর বিল্ডিং এ নিউ হাউস, a new house is being built by them. He has completed the course. The course has been completed by him. They sang a song on yoga. A song on yoga was sung by them. Emily will teach them the song. তাহলে আমি প্রথমে অবজেক্ট হিসেবে দেখে নিয়েছি they will be taught. They will be taught the song by Emily. ওকে শিক্ষার্থী বন্ধুরা, আমি কিন্তু একটু আগে তোমাদের যে কনফিউশনে ফেলেছিলাম ডাবল অবজেক্ট, আমি সেটা নিয়ে কথা বলবো। ডাবল অবজেক্ট কি? একটা সেন্টেন্সে দুটো অবজেক্ট কিন্তু থাকতেই পারে, যেমন আমি তোমাদেরকে এখানে ইন্ডিকেট করে দেখিয়েছি, একটু দেখার চেষ্টা করো। হি টিচেস আস ইংলিশ, এখানে কিন্তু আস একটা অবজেক্ট এবং ইংলিশ এটা আর একটা অবজেক্ট, এই জন্য এটাকে আমরা ডাবল অবজেক্ট বলছি। যদি ডাবল অবজেক্ট থাকে তাহলে নো প্রবলেম, তুমি যে কোনো একটিকে সাবজেক্ট হিসেবে ধরেই তুমি সেটা প্যাসিভ করতে পারো। তাহলে সেক্ষেত্রে আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি, আর তোমাদের জ্ঞাতার্থে একটু বলি, এই যে যদি ডাবল অবজেক্ট থাকে তাহলে যেটা ব্যক্তিবাচক সেটা হচ্ছে ইনডাইরেক্ট, এবং যেটা বস্তুবাচক সেটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। তাহলে আমি উদাহরণের দিকে দেখি, হি টিচেস আস ইংলিশ। আমি যদি বলি প্রথমে আস থেকে সাবজেক্ট হিসেবে উই নিই, উই আর টট ইংলিশ বাই হিম, এটাও হবে যেমনটি তেমনই। আমি ইংলিশকে সাবজেক্ট হিসেবে লিখেছি, দেখো ইংলিশ ইজ টট বাই আস বাই হিম, অর্থাৎ দুভাবেই করা যেতে পারে। আমি তোমাদেরকে দুটোই ইন্ডিকেট করে দেখিয়েছি, তোমরা দুটোই খেয়াল করবে। এবং আমি তোমাদের এরকম কিছু কাজ দিয়েছি, 5টা সেন্টেন্স, আমি একটা একটা করে সেগুলো দেখাচ্ছি, তোমরা প্লিজ দেখার চেষ্টা করো। হি গেভ মি এ বুক, প্রথমে আমি যেটা লিখতে চাই না কেন আমি একটা নিয়েছি, তোমরা আর একটা নিয়ে করতে পারো। তাহলে কি, এ বুক ওয়াজ গিভেন মি বাই হিম। আই টট হিম এ লেসন, হি ওয়াজ টট এ লেসন বাই মি। দে ফিড মি ফ্রুট, তাহলে আমি ফ্রুটকে লিখেছি, তাহলে ফ্রুটস আর ফিড মি দেম। আচ্ছা বাই দেম হবে, এখানে বাই দেম হবে, আমি বাইটা ছেড়ে দিয়েছি, তোমরা একটু প্লিজ খেয়াল করবে। বলছে উই মেড হিম ক্যাপ্টেন, হি ওয়াজ মেড ক্যাপ্টেন বাই আস। আর লাস্ট ওয়ান যেটা বলেছি, শি ইনফর্মড মি দিস, দিস ওয়াজ ইনফর্মড মি বাই হার। হ্যাঁ, আমি কিছু এক্সেপশনালস নিয়ে কথা বলছি। এই এক্সেপশনালসগুলো আসলে যেখানে আমরা বারবার করে বলি যে ট্রান্সিটিভ ভার্ব হতে হবে, বাট কিছু ভার্ব আছে যে ভার্বগুলোকে আমরা ট্রান্সিটিভ ভার্ব খুঁজে পাই না, যেমন শি ফ্যান্স হারসেলফ, অর্থাৎ সেলফ বা সেলফযুক্ত এই জাতীয় কোনো ওয়ার্ড দেখলে মনে রাখবে এগুলোকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলা হয়। আর এই রিফ্লেক্সিভ প্রোনাউন যদি থাকে তাহলে কিচ্ছু করার দরকার নেই, সাবজেক্টকে সাবজেক্টের জায়গায় রেখে দাও। দেখো ওপরে স্ট্রাকচার বলেছি, এরপর টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব লিখো, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল লিখো, বাই লিখো, এবং যে রিফ্লেক্সিভ প্রোনাউন আছে সেটা। আমি বিশ্বাস করি তোমরা এতক্ষণ ওপরের স্ট্রাকচারের সাথে মিলিয়ে এই সেন্টেন্সটা করে ফেলেছো। তারপরে আমি উত্তরটা একটু বলে দিচ্ছি, অর্থাৎ শি ইজ ফ্যান্ড বাই হারসেলফ। হি কিল্ড হিমসেলফ, একইভাবে দেখো হি, তারপরে টেন্স অনুসারে সাহায্যকারী ভার্ব ওয়াজ কিল্ড বাই হিমসেলফ। ওকে, তাহলে আমরা আরেকটা এক্সেপশনালস দেখে নিই, যে এক্সেপশনালসটা তোমাদের কাছে কোয়াসি প্যাসিভ নামে পরিচিত।
আসলে এইটা হচ্ছে এক ধরনের কমপ্লিমেন্ট। দ্য রোজ স্মেলস সুইট। আমি তোমাদের খুব পরিচিত একটা উদাহরণ বলি, যেটা আমি এখানে লিখি নাই। তোমাদের খুব পরিচিত উদাহরণ সেটা হচ্ছে হানি টেস্ট সুইট। বাট আমি হানি টেস্ট সুইটটা খুবই পরিচিত উদাহরণ হওয়ার কারণে আমি সেটাকে একটু অ্যাভয়েড করে গেছি। তাহলে দ্য রোজ সাবজেক্ট, টেন্স অনুসারে সাহায্যকারী ভার্ব ইজ, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম স্মেলড সুইট। তবে এটাকে কিন্তু এভাবে করা যায়, দ্য রোজ ইজ সুইট হোয়েন ইট ইজ স্মেলস। ক্লিয়ার? এটাকে দুইভাবেই করা যেতে পারে। এরপরে তোমাদেরকে আমি আরেকটা উদাহরণ দিয়েছি, তোমরা সেটাও নিজের থেকে একটু করার চেষ্টা করবে। দ্য সাইট লুকস চার্মিং, সাবজেক্ট দ্য সাইট, তারপরে টেন্স অনুসারে সাহায্যকারী ভার্ব ইজ, তারপরে হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লুকড চার্মিং। উদাহরণটা দেখে নাও, দ্য সাইট ইজ লুকড চার্মিং। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের ভয়েসের প্রথম পর্বের ক্লাস নিলাম। আমি আরও দুটি পর্বের ক্লাস নিব।